जानामि योगं जपं नैव पूजां नतोऽहं सदा सर्वदा शम्भुतोभ्यं জয় গুরু শম্ভু। তাহলে আজকে আমাদের মডেল সেট 6 আলোচনা হচ্ছে। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে রুদ্রাধ্যায় কোন বেদে রয়েছে? রুদ্রাধ্যায় কোন বেদে রয়েছে বলো? হ্যাঁ, শুক্ল যজুর্বেদের ১৬শ অধ্যায় রুদ্রাধ্যায় নামে পরিচিত। শুক্ল যজুর্বেদের কততম অধ্যায়? ১৬তম অধ্যায়। ১৬তম অধ্যায় রুদ্রাধ্যায় নামে পরিচিত। নেক্সট দেখো, যদি বলা হয় এটা কারো কারো হচ্ছে, তোমার ব্যক্তিগতভাবে হচ্ছে, অন্যদের তো ঠিকঠাকই আছে। হ্যাঁ, এটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ঘোলাই আসছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোনটি ফুল? ব্যাসদেব, আমরা জানি বহু শাখা যুক্ত বেদকে ব্যাসদেব 4টি ভাগে ভাগ করেছিলেন, অর্থাৎ বেদের বিভাগকর্তা হচ্ছে ব্যাসদেব। তো সেই ব্যাসদেব এই 4টি বেদ 4 জনকে শিক্ষা দিয়েছিলেন। তো সেটা কি দেখো, ঋগ্বেদ শিক্ষা দিয়েছিলেন পৈলকে, সামবেদ জৈমিনী, অথর্ববেদ সুমন্ত, কিন্তু যজুর্বেদ শিক্ষা দিয়েছিলেন কাকে বলো? বৈশম্পায়ন। বৈশম্পায়নকে যজুর্বেদ শিক্ষা দিয়েছিলেন, তাই অপেক্ষাকৃত এই আমাদের এই সি, এই অ্যান্সারটা আমাদের ভুল রয়েছে। এটা তো আচ্ছা, শেষে যজুহু শব্দঃ, কে বলেছেন এই কথা? জৈমিনী। জৈমিনী। জৈমিনী কে ছিল? ব্যাসদেবের শিষ্য ছিল হচ্ছে বৈশম্পায়ন, জৈমিনী, যাকে ব্যাসদেব সামবেদ শিক্ষাদান করেছিলেন। নেক্সট প্রশ্ন চলো, ঋগ্বেদ সংহিতায় স্তুত দেব সংখ্যা, ঋগ্বেদে কতগুলো দেবতা স্তুত হয়েছেন? হ্যাঁ, এখানে হচ্ছে 33 সংখ্যক। আমাদের একটা বলা হয় যে সনাতন হিন্দু ধর্মে 33 কোটি দেবতা। হ্যাঁ, এই কথার অর্থ কোটি মানে সংখ্যা নয়, কোটি কথার অর্থ হচ্ছে উচ্চতর, উচ্চতর। তো ঋগ্বেদে আমাদের 33 সংখ্যক দেবতা স্তুত হয়েছেন। খাত্রবেদ বলা হয় কোন বেদকে? খাত্রবেদ। অথর্ববেদকে বলা হয় খাত্রবেদ। আচ্ছা, যদি বলা হয় চিকিৎসা ব্যবস্থার উল্লেখ রয়েছে কোন বেদে? অথর্ববেদে। আচ্ছা, আর কর্মবেদ বলা হয় কোন বেদকে? কর্মবেদ। যজুর্বেদ। যজুর্বেদে যজ্ঞের ক্রিয়াকলাপ বর্ণিত হওয়ায় যজুর্বেদকে কর্মবেদ বলা হয়। নচিকেতা আখ্যান, যম নচিকেতা আখ্যান, তো সেটা আমাদের কোন উপনিষদে রয়েছে? একদম কঠোপনিষদ। কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত? কৃষ্ণ যজুর্বেদ। যজুর্বেদ। কঠোপনিষদ 2টো অধ্যায়ে বিভক্ত, প্রত্যেক অধ্যায়ে 3টি করে বল্লী আছে, অর্থাৎ কঠোপনিষদে যদি বলে অধ্যায়, কঠোপনিষদে অধ্যায় সংখ্যা হচ্ছে 2টি। হ্যাঁ, আর প্রত্যেকটি অধ্যায়ে 3টা করে বল্লী আছে, অর্থাৎ 2টো অধ্যায়ে মোট বল্লী সংখ্যা হচ্ছে 6টি। এবার যদি বলা হয় কঠোপনিষদে কতগুলো মন্ত্রের সমাবেশ রয়েছে, এটা এক এক রকম বইতে এক এক রকম রয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে 119টি।
127 হবে না, 17 হবে না, এরকম বিভিন্ন রয়েছে। এখানে হবে একদম 119, পারফেক্ট 119টি। আচ্ছা, কঠোপনিষদে যম নচিকেতা সংবাদ রয়েছে, তাহলে কঠোপনিষদে। আচ্ছা, প্রশ্ন উপনিষদ কোন বেদের অন্তর্গত? প্রশ্ন উপনিষদ অথর্ববেদের। 3টা উপনিষদ আছে, প্রশ্ন, মণ্ডুক, মান্ডুক্য, অথর্ববেদ। প্রশ্ন উপনিষদে আমরা কয়টা প্রশ্ন দেখতে পাই? 6টি প্রশ্নের সমাবেশ রয়েছে। আর ঈশোপনিষদের অপর নাম হচ্ছে মন্ত্রোপনিষদ। হ্যাঁ, আর এখানে মান্ডুকোপনিষদ সত্যমেব জয়তে কোথায় আছে? মান্ডুকোপনিষদ। কি মন্ডুকোপনিষদ? বলো, এটা ঠিক করে বলো। কোনটা? এটা তো ময়াকার, নয়ডয় হস্য কয়কার। মন্ডুকোপনিষদ, তাই তো? যেমন চলো নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ভার্গব গীত এটা কার অপর নাম? রামায়ণের অপর নাম ভার্গব গীত। এটা মহাভারতের যে শান্তি পর্ব আছে, শান্তি পর্ব, মহাভারতের শান্তি পর্বে এই ভার্গব গীত আছে। তাহলে ভার্গব গীত কোথায় আছে? মহাভারতের শান্তি পর্বে। আর এখানে তাহলে আমাদের ভার্গব গীত কোথায় আছে? মহাভারতে যে রামায়ণের কথা রয়েছে সেটা হচ্ছে শান্তি পর্বে, যেটাকে রামায়ণকে ভার্গব গীত বলে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তো এইবার এখানে ভার্গব গীত কার অপর নাম? ভার্গব গীত রামায়ণের অপর নাম। এবার যদি বলা হয় ভার্গব গীত কোথায় দেখা যায়, তাহলে বলবো মহাভারতের শান্তি পর্বে। বুঝলে কথাটা? আবার রিপিট করছি, 3টা কথা এখানে মনে রাখতে হবে। আর যখন আমি কথা বলবো প্লিজ তোমরা তখন কথা বলবে না, শুনবে, কথা বলার শেষে তারপরে বলবে, তাহলে ক্লাসটা ভেস্তে যায় এভাবে। ভার্গব গীত কার অপর নাম? রামায়ণের অপর নাম ভার্গব গীত। ভার্গব গীত কোথায় রয়েছে? ভার্গব গীত মহাভারতে রয়েছে। মহাভারতের কোন পর্বে ভার্গব গীত আছে? মহাভারতের শান্তি পর্বে ভার্গব গীত আছে। এবার যদি বলে রামোপাখ্যান কোথায় আছে? হ্যাঁ, এটাও মহাভারতে আছে, মহাভারতের বন পর্বে রয়েছে। তো এই 3টা কথা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, নাট্যশাস্ত্রের নির্দেশ কোন পুরাণে রয়েছে? এটা অগ্নিপুরাণ। নাট্যশাস্ত্রের নির্দেশ এটা রয়েছে অগ্নিপুরাণে। আচ্ছা, সানুমতি প্রসঙ্গ আছে কোন অঙ্কে? হ্যাঁ, এখানে আমাদের একটা ভুল হয়, একটা বিষয়, সেটা কি, যে সানুমতি ছিল শকুন্তলার মাতা মেনকার সখী। পঞ্চম অঙ্কে আমরা দেখতে পাবো রাজা দুষ্যন্ত যখন গর্ভবতী শকুন্তলাকে পরিত্যাগ করছে, তখন অনন্য পায় শকুন্তলা সেই সাঙ্গরব শারদত্তের পিছু তাদের পাশ ধরেছে। তখন কিন্তু তারা এরকম বলে, হে স্বেচ্ছাচারিণী, শারদত্ত বলে ওঠে যে তুমি স্বেচ্ছাচারিণী, তুমি ইচ্ছে মতো বিয়ে করেছো, তা তোমার উপর এখন আমাদের কোনো দায়িত্ব নাই, তোমার স্বামীর কাছে থাকলে থাকো, নাহলে যেখানে যাবা যাও। তখন শকুন্তলা অনন্য পায়, কোথায় যাবে সে? তখন তার কিন্তু মৃত্যুবরণ করা ছাড়া, আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। এই মত অবস্থায় শকুন্তলার যে মাতা মেনকা, সে তো হচ্ছে স্বর্গের বাসিন্দা, তার কাছে তো একদম ওয়াইফাই, ইন্টারনেট, কোথায় কি ঘটছে সবকিছু জানতে পারছে। তো এই আশু বিপদের সময় তার সন্তানের এই রকম সমস্যা দেখে তখন কিন্তু মেনকাকে তিনি পাঠান
এবং মেনকা তখন দেখা যায় যে শকুন্তলাকে একটা বিদ্যুতের ঝলক হলো আর শকুন্তলা এখান থেকে উধাও হয়ে গেল। তো এই ঘটনাগুলো ঘটে কিন্তু পঞ্চম অঙ্কে, কিন্তু এই কথাগুলো বলা হয় সেটা হচ্ছে ষষ্ঠ অঙ্কে। কথাগুলো বলা হচ্ছে ষষ্ঠ অঙ্কে যে এই রকম হয়েছিল, সানুমতি এগুলো করেছিল বা এইভাবে শকুন্তলাকে দুষ্যন্তের কাছ থেকে সেই মারিচ মুনির আশ্রমে শকুন্তলাকে রেখে আসে সানুমতি। তো এই ঘটনাগুলো ঘটেছে পঞ্চম অঙ্কে, কিন্তু এই কথাগুলোর প্রসঙ্গ রয়েছে সেটা রয়েছে কিন্তু ষষ্ঠ অঙ্কে, তাই উত্তরটা ষষ্ঠ অঙ্কে হবে। নেক্সট চলো, ভরতের, হ্যাঁ বলো, পরের প্রশ্ন আমরা জেনে নিই। ভরতের খেলার সাথীর নাম কি? ভরতের খেলার সাথীর নাম কি? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। মার্কণ্ডেয়, হ্যাঁ। নেক্সট চলো, অসাধুদর্শী খলু অত্র ভবান। অসাধু ব্যক্তিটা কি? কর্ণ। এটা আমরা দেখতে পাবো যে প্রথম অঙ্কে রাজা দুষ্যন্ত আশ্রমে প্রবেশ করলেন, সেখানে দেখলেন যে শকুন্তলা বৃক্ষের চারিদিকে বা আলবালে জল সেচন করছে, আর এই কোমলাঙ্গী শকুন্তলা এরকম জল সেচনের মতো দুরূহ কাজ করাচ্ছে ঋষিকর্ণ এই শকুন্তলাকে দিয়ে। এই দৃশ্য দেখার পর তখন কিন্তু রাজা দুষ্যন্ত বলে উঠলেন যে অসাধুদর্শী খলু অত্র ভবান কাশ্যপাহা, যে এই যে মহর্ষি কর্ণ শকুন্তলাকে দিয়ে যে জল সেচনের মতো কষ্টসাধ্য কাজ করাচ্ছেন, এটা তার অসাধুদর্শী কাজ, অর্থাৎ অবিবেচনা প্রসূত কাজ। তাহলে অসাধু ব্যক্তিটা কে? এটা দুষ্যন্তের মতে এটা হচ্ছে কর্ণ, যেটা আমাদের প্রথম অঙ্কে রয়েছে। অশ্বঘোষের স্তোত্র কাব্য কোনটি এই চারটার মধ্যে? ত্রিদণ্ডমালা। ত্রিদণ্ডমালা। নেক্সট, কোনটি অধিক কষ্টদায়ক? মৃগয়া হচ্ছে সব থেকে কষ্টদায়ক। মৃগয়া কষ্টদায়ক, তবে এখানে মৃগয়া মানে হরিণ শিকার নয়, মৃগয়া কথার অর্থ হচ্ছে পশু শিকার। পশু শিকার, এটা বসনের মধ্যে পড়ে। বলতো মৃগয়া কোন ব্যাসন, কামজ বসন না ক্রোধজ ব্যাসন? মৃগয়াক্ষ পরিবাদ কামজ বসন। কামজ বসন কয় প্রকার? কামজ দশক গণ, আর ক্রোধজ ব্যাসন 8 প্রকার। গুণিন ষষ্ঠী বহুবচন কোন রূপটি হবে? গুণিন শব্দের ষষ্ঠীর বহুবচন, হ্যাঁ খুব সুন্দর বি। দেখো, যে কোনো শব্দের বহুবচনে আম বা নাম যোগ হয় এবং দীর্ঘস্বর হয়, হর্ষি থাকলে দীর্ঘিকার হয়, কিন্তু গুণিন শব্দে কিন্তু এরকম আছে গুণিনাম, হ্যাঁ, আর এটার মূল শব্দ কিন্তু গুণিন, ইন ভাগান্ত শব্দ। শ্রু লোট উত্তম পুরুষ এক বচন, শ্রীনমি। শ্রীনমি মূর্ধন্য হবে, শ্রীনমি। নেক্সট, রাষ্ট্রীয় পদের ব্যুৎপত্তিটা কোনটা হবে? রাষ্ট্রীয়। দেখো, আমাদের তদ্ধিত প্রত্যয়ের সংখ্যা অসংখ্য, অনেক তদ্ধিত প্রত্যয় আছে। পরীক্ষার সময় 2-1টা তোমার অজানা তদ্ধিত প্রত্যয় আসতে পারে, সেক্ষেত্রে তোমার করণীয় কাজ হবে কি, তোমার কিছু প্রত্যয়ের নাম তো অপশনে থাকবে, যেমন ফক। ফক প্রত্যয়ের কি থাকে? আয়ন থাকে, আয়ন। যেমন নর যোগ ফক নারায়ণ। আর এমনি আদি স্বরের বৃদ্ধি হবে, যা যা হয় তদ্ধিত প্রত্যয়ের সেই সিস্টেম গুলো তো থাকবেই। আচ্ছা, তাহলে রাষ্ট্র, এখানে তো ফক প্রত্যয় হয়ে রাষ্ট্রীয় হচ্ছে না, বোঝাই যাচ্ছে। এবার তোমার আছে খ প্রত্যয়, হ্যাঁ, খ প্রত্যয়ের থাকে ইন। খ
খ প্রত্যয়ের থাকে ইন, তাহলে এটাও কোনোভাবে রাষ্ট্রীয় এইভাবে আসবে না। এবার ছ প্রত্যয়ের থাকে ইয়, ছ প্রত্যয়ের থাকে ইয় দীর্ঘী অন্তস্থ, তাহলে তা দীর্ঘিকার হচ্ছে, এখানে তো হস্যিকার হচ্ছে, তাহলে ঘ প্রত্যয়ের থাকে ইয়, ঘ প্রত্যয়ের ইয় থাকে, তাহলে রাষ্ট্র ঘ সু হচ্ছে রাষ্ট্রীয়। তাহলে আমরা কি কি জানলাম? ফক প্রত্যয়ের আয়ন থাকে, ছ প্রত্যয়ের কি থাকে? ইয় থাকে, আর খ প্রত্যয়ের থাকে ইন, ইনে দীর্ঘিকার হবে, ইন এরকম থাকবে। সকালে পূর্ব দিকে সূর্য ওঠে, এই ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকালে পূর্ব দিকে সূর্য ওঠে, এ তো হবে না, এখানে একটু তোমরা মন দিয়ে শুনবে, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে। দেখো, আচ্ছা যেটা হোক হোক, আমরা আগে জেনে নেব। সকালে সূর্য ওঠে, সকালে এটা একটা অব্যয়, তাহলে এই অব্যয়টা হচ্ছে প্রাতঃ। আচ্ছা, এবার কে ওঠে? সূর্য ওঠে, তাহলে সূর্য হচ্ছে কর্তা, তাহলে সূর্যতে তুমি প্রথমা বিভক্তি যোগ করো সূর্য। এবার ওঠা, ওঠা কি হবে? এক বচন হবে, তাহলে উদেতি, উদেতি, তাহলে প্রাতঃ সূর্য উদেতি। এইবার বলছে এই যে পূর্ব দিকে, দিক শব্দটা, এটা হচ্ছে দিক শব্দটা স্ত্রীলিঙ্গ শব্দ, দিশ শব্দ, দিশ, দিশ শব্দ এটা স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে সূর্য ওঠে কোন দিকে ওঠে? না, সেটা হচ্ছে পূর্ব দিকে, তাহলে এই যে ওঠার আধারটা হচ্ছে দিক, তাহলে এটা অধিকরণ হবে, সপ্তমী হবে। এবার দিশ শব্দের সপ্তমীর এক বচন হচ্ছে দিশি। এবার চলো, কোন দিকে ওঠে, কেমন দিকে ওঠে? সূর্য পূর্ব দিকে ওঠে, কেমন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, তাহলে পূর্বটা হয়ে যাচ্ছে বিশেষণ, পূর্বটা কি হলো? বিশেষণ। আমরা জানি বিশেষ্য যেরকম হবে বিশেষণও সেরকম হবে, তাহলে দিশিতে যদি এটা স্ত্রীলিঙ্গ সপ্তমীর এক বচন হয়, তাহলে পূর্বটাও কি হবে? স্ত্রীলিঙ্গ সপ্তমীর এক বচন হবে। আর এই শব্দটা যদি আমি সপ্তমীর এক বচন করতে যাই, তাহলে হবে পূর্বশ্যাম, অর্থাৎ এটা হবে প্রাতঃ পূর্বশ্যাং দিশি সূর্য উদিতি। বোঝা গেছে? স্যার অন্য দিক থাকলেও একই হবে? হ্যাঁ, দক্ষিণ অশ্বা ওটা হচ্ছে হ্যাঁ, দক্ষিণ অতস ওটা দশ প্রত্যয়ন্ত শব্দ যুক্ত হয়েছে। আবার পশ্চিমায়াং দিশি হবে। খুব সহজ প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে। বলছে ছাত্রানাং নির্মলহ পটু, ছাত্রদের মধ্যে নির্মল দক্ষ, পটু কথার অর্থ হচ্ছে দক্ষ। তাহলে দেখো, এই পটু দক্ষতা, এই গুণের দ্বারা ছাত্রদের থেকে নির্মলকে আলাদা করা হচ্ছে। যখন সমুদায়বাচক শব্দ থেকে একটাকে পৃথক বা আলাদা করা হবে, তখন কি হয়? নির্ধারণে ষষ্ঠী হয় অথবা সপ্তমী হয়, দুটোই হতে পারে, ষষ্ঠীও হতে পারে, সপ্তমীও হতে পারে। শিশোপানম, এটা কি হয়েছে? হ্যাঁ, দেখো শিশুপানম এটা কোন সূত্রানুসারে হয়েছে? কর্তৃ কর্মণ কৃতি, কর্তৃ কর্মণ কৃতি কৃত যোগে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয়।
কৃত যোগে মানে কৃত প্রত্যয়ান্ত শব্দের যোগে। তাহলে এখানে পানম শিশুর পান করা, আমরা জানি পান করা ধাতু এটা, তাহলে ধাতুর সাথে যে প্রত্যয় লাগুক সেটা তো কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয়ের যোগে যেটা কর্তা, কে পান করছে, শিশু পান করছে, তার জন্য শিশু পদে ষষ্ঠী বিভক্তি হবে। অর্থাৎ কৃত প্রত্যয়ের যোগে কর্তায় এবং কর্মে দুটোতেই ষষ্ঠী হয়। এখানে শিশুটা কর্তা, তাই আমরা এখানে বলবো কর্তায় ষষ্ঠী। আবার যদি বলে দুগ্ধস্য পানম, তাহলে দুগ্ধস্য এটা কি হবে, কর্মে ষষ্ঠী। এটা হবে কর্মে ষষ্ঠী, কারণ শিশু দুগ্ধস্য, শিশুর দ্বারা দুধ পান করা হচ্ছে, তাই না? তাহলে এখানে দুধটা হচ্ছে কর্ম। নেক্সট, ইদম স্ত্রী ষষ্ঠী বহুবচন, স্ত্রীলিঙ্গ, এটা কোনটা হবে? এ আসাম, আসাম। হরিরম্য, এই সূত্র থেকে একটা প্রশ্ন তোমাদের সন্ধিতে দিতেই পারে। রোলাপে পূর্বস্য দীর্ঘন, কোনটা হবে? একদম। আচ্ছা, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ, এখানে আমরা জানি ঢোলপে পূর্বস্য দীর্ঘন, এই সূত্রের যেটা সিস্টেম ছিল যে হস্য স্বরের পর যদি বিসর্গ থাকে এবং তারপরে যদি র থাকে, তাহলে বিসর্গটা উঠে যাবে এবং হস্য স্বরটা দীর্ঘস্বর হবে। তাই হরিতে বিসর্গটা উঠে গেল, এখানে হস্যিকার ছিল, দীর্ঘী হলো, পরে রম্য যোগ হয়ে হরিরম্য। এইভাবে শিবি রাজা, চক্ষুরোগ, বিভিন্ন পদ আসে পরীক্ষা। আচ্ছা, একটু জল পান করে নেই। ভবসাগর বেধস সপ্তমী এক বচন, কোনটা হবে? সি, বেধসু। অশ্লট মধ্যম পুরুষ এক বচন, এধি, এধি। আগ্নেয়র ব্যুৎপত্তি কোনটা হবে? আগ্নেয়। দেখো এখানে এ হয়েছে অগ্নির সাথে, হ্যাঁ অগ্নির সাথে কি হয়েছে, অগ্নি থেকে আগ্নেয় মানে এ যোগ হয়েছে। তাহলে এখানে আমাদের ঢক ঢক প্রত্যয় লেগেছে। হ্যাঁ, তো এইখানে ঢক প্রত্যয় লেগে আগ্নেয় হয়েছে, আদি স্বরের বৃদ্ধি হলো, অয়ের জায়গায় আ হলো, আর শেষে হর্ষি দীর্ঘি অকার এগুলো থাকে না, তাহলে আগ্ন হলো, আর ঢক প্রত্যয়ের এ যোগ হয় আগ্নেয়। তাহলে আমরা দেখো আগ্নেয় পর্বত কাকে বলে আমরা যেমন পড়েছি, তাহলে এখান থেকেই বুঝতে পারছি ঢক প্রত্যয়। হ্যাঁ, তাহলে আগুন থেকে উৎপন্ন যে পর্বত তাকেই বলে আগ্নেয় পর্বত। কারণ আমাদের আগ্নেয় পর্বত কিন্তু অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়। তাহলে এই ব্যাকরণের প্রত্যয় থেকেও দেখো প্রত্যেকটা শব্দের মানে অর্থ সবই বোঝা যাচ্ছে। প্রত্যেক ছাত্রকে বই দাও, এই কথাটা সংস্কৃতে অনুবাদ করলে কি হবে? হ্যাঁ, চলো আমরা দেখে নেই। দেখো, আমরা প্রথমে জানবো, আমরা যে কোনো অনুবাদ করার সময় প্রথমে মনে রাখবে কর্তা আর ক্রিয়াটা তোমাকে সেট করতে হবে। এবার প্রত্যেক ছাত্রকে বই দাও, কাকে বই দিতে বলেছে? তোমাকে, যে তুমি প্রত্যেক ছাত্রকে বই দাও, তুমি কথাটা উজ্জ আছে। আচ্ছা, তাহলে তুমি এই বাক্যটা কি না, এই বাক্যটা হচ্ছে একটা আদেশ বোঝাচ্ছে, তুমি ছাত্রদেরকে বই দাও, আদেশ বোঝাচ্ছে, তা আদেশ অনুদেশ এগুলো হলে লোট হবে। এবার তুমি মধ্যম পুরুষ এক বচন, তাহলে মধ্যম পুরুষ এক বচন যদি কর্তা হয়, মধ্যম পুরুষ এক বচন, তাহলে ক্রিয়া হবে, সেটা হবে কি? দেহি। আচ্ছা, এবার বলছে দা ধাতুর যোগে
যাকে কিছু দেয়া হয়, যাকে দান করা হয়, সেটা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। তাহলে কাকে দান করা হচ্ছে? ছাত্রকে, তাহলে চতুর্থী বিভক্তি হলে হবে ছাত্রায়। আচ্ছা, এবার যেটা দেওয়া হবে, কর্তার যেটা দেওয়ার ইচ্ছা, সেটাকেই বলে কর্ম। তো কি দিতে বলছে? বই দিতে বলছে, তাহলে বইটা হবে কর্ম। তাহলে কর্ম হলে দ্বিতীয় হবে পুস্তকং, যদি এটা ক্লিবলিঙ্গ শব্দ, যাই হোক, পুস্তকং দেহি। এইবার বলছে প্রত্যেক, একে একে প্রত্যেকে, একে একে প্রত্যেকে, তাহলে এটা বিপসা অর্থে অব্যয়ভাব সমাস হয়ে যাচ্ছে। একম একম প্রত্যেকম, যেমন আমরা পড়েছি যে দিনম দিনম প্রতিদিনম, তাহলে একে একে যদি বলি তাহলে বিপসা অর্থে ডাবল হলে প্রতি হয়, হ্যাঁ, তার সাথে এবার এক শব্দ হবে, সন্ধি করে হবে কি প্রত্যেক, প্রত্যেক। এবার অব্যয়ভাব সমাস ক্লিবলিঙ্গ হয়, তাই হবে প্রত্যেকম আর বা অনেশ্বর। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে? এখানে হবে আমাদের প্রত্যেকং ছাত্রায়া পুস্তকং দেহি, অর্থাৎ আমাদের ডি অপশনটা দেখো, প্রত্যেকং ছাত্রায়া পুস্তকং দেহি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তারপরেরটা। স্থির যোগ ইষ্ঠন, এটা কি হবে? অপশন কোনটা? বি। হ্যাঁ। অন্তিক যোগ ইয়সন, অন্তিক স্থানে নেদ হয় আর ইয়সনের ইয়স থাকে, অর্থাৎ নেদিয়স হয়েছে। নেক্সট চলো, পশুপালন কোন বিদ্যার অন্তর্গত? আমরা পড়েছিলাম কৃষি পশু পাললে বণিজ্যা চ বার্তা, বণিজ্যা চ বার্তা, অর্থাৎ কৃষিকাজ, পশুপালন এবং বাণিজ্য বৃত্তি, এগুলো বার্তা শাস্ত্রের অন্তর্গত। অনেন প্রকারেণ, অনেন প্রকারেণ ইত্থম নারিকেল ফল সন্মিতং বচ ভারবে, এই কথাটির বক্তাকে? মল্লিনাথ। এই কথাটা হচ্ছে আমাদের কিরাতার্জুনীয়ম মহাকাব্য লিখেছিলেন ভারবী। তো ভারবীর রচনা অনেক কঠিন, টাফ, দুর্বোধ্য, মানে তার রচনার মধ্যে সমাসবদ্ধ পদ, শ্লেষ, অলংকার, এগুলো অর্থ গৌরব, এগুলো লুকিয়ে রয়েছে। অর্থাৎ ভারবী যে কাব্য রচনা করেছেন কিরাতার্জুনীয়মে, সেগুলো যদি সঠিকভাবে সন্ধি সমাস ব্যাখ্যা করে না পড়া যায়, তাহলে কিন্তু তার সেই শ্লোকগুলোর রস আমরা আস্বাদন করতে পারবো না। কিন্তু তার সেই কঠিন রচনা যদি ব্যাকরণগত দিক থেকে ভেঙে সেইটা জানা যায়, তাহলে পাঠকরা একটা ভালো রস পেতে পারে। তো সেই দিকে তুলনা করেই মল্লিনাথ তার ঘণ্টাপথ নামক টিকায় উল্লেখ করেছিলেন নারিকেল ফন সন্মিতং বচ ভারবে, ভারবের রচনা নারিকেল ফলের মতোই উপরিভাগ শক্ত, কঠিন, দুর্ভেদ্য, কিন্তু সেই উপরের খোলটা ফাটালে নারিকেলের নরম শ্বাস পাওয়া যায়। সেই রকমই তার যে শ্লোকগুলো, সেগুলো ভাঙলে সেই রকম রসাস্বাদন করা যায়। আচ্ছা, পরের প্রশ্নগুলি, পরের 30টা প্রশ্ন এর পরবর্তী ভিডিওতে আসছে।